স্বপ্নে আপনি দেখলেন আপনি একটি কবরস্থানে গেছেন। কবরস্থানটা আপনার চেনা পরিচিত, কিন্তু আপনি কিছুতেই সেই কবরস্থান থেকে বের হতে পারছেন না। একদিন স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন আরেক স্টেপ এগিয়ে গেলেন। কেমন লাগবে আপনার? নমস্কার বন্ধুরা, আমি রুমকি। আজও ডেফিনেটলি ইন্ট্রো তো দিয়ে দিলাম, ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান। তো যারা ভাবছেন এরকম ঘটনা আমাকে পাঠাবেন, কি করে পাঠাবেন? পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaigalpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতেই পারেন। আর একটাই রিকোয়েস্ট থাকে সবসময়, এটাই রিকোয়েস্ট করি যে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। তাহলে কি হবে, মানে ঘটনাটা শুনতেও ইউনিক লাগবে, আপনারা ভালোবাসবেন, তাই না? যারা ভাবছেন যে ঘটনাগুলি বিশ্বাসযোগ্য নয়, তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা মানে কথায় গল্প ভূতুড়ে আড্ডা স্টেশন কোন রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক গল্প শুনে যে ফিলিংসটা হতো ওটাই ফিরিয়ে দেওয়া। তো চলুন আর দেরি করব না, ঘটনা তো শুরু করেই দেব। কিন্তু দেওয়ার আগে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো লাইক বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। এইটুকুনি রিকোয়েস্ট নিয়ে শুরু করছি। প্রথম ঘটনা যে পাঠিয়ে দিয়েছে হলো জিৎ নাহা। ঠিক আছে? মানে জিতের একটা মানে যে ঘটনাটা বলেছে, আমি না যদি এই ব্যাপারে মানে একটু অবগত না থাকতাম, তাহলে হয়তো ঘটনাটা ১ম এ মানে আমার মাথায় আসতো না বা বিশ্বাসযোগ্য বলে মনে হতো না। কারণ বিয়ের আগে মানে আমার তখন রাজের সঙ্গে দেখা হয়নি। রাজ তো মানে মণিপুর থেকে এসেছিল। অ্যান্ড ডেফিনিটলি মা-বাবা ওর মানে আমার শ্বশুরবাড়ির জয়েন্ট ফ্যামিলি, কাকা-কাকি, ওদের ছেলে-মেয়েদের নিয়ে ভরপুর সংসার। তো খুব মিস করত। তো ও যে কলেজে অ্যাডমিশন নিয়েছে, গুয়াহাটির কলেজেই, নামটা মেনশন করছি না। ঠিক অপোজিট একটা কবরস্থান ছিল, এন্ড প্রচন্ড বড়। মানে গুয়াহাটিতে এই কবরস্থানের নাম শোনেনি এরকম খুব কমই আছে। ও না প্রায়শ ওখানে চলে যেত। মানে উদাস হয়ে গেলে মানে ওখানে ও নাকি মানে পরে যেটা আমাকে বলেছে, মানে ওর খুব সুকুন মেহসুস হতো, মানে বেশ শান্তি লাভ হতো। তো যখন আমার সঙ্গে ওর পরিচয় হলো, যখন আমরা একটা রিলেশনে গেলাম, যখন আমি শুনলাম, বিকজ আমার বাবু তো আমি বললামই এগুলি খুব মানতো। আমি বললাম স্ট্রিক্টলি আমার সঙ্গে কিন্তু তাহলে তুমি দেখা করতে আসবে না, তুমি যদি কবরস্থানে গিয়ে ইয়ে করে থাকো। কারণ জেনারেলি আমাদের রিচুয়াল অনুযায়ী যখন আমরা মানে এরকম মানে শ্মশানেই বলো বা কবরস্থানেই বলো, আমরা কিন্তু স্নান করেই ঘরে ঢুকি। এন্ড এই জিনিসটা ঠিক নয় উইদাউট রিজন এরকম ভাবে চলে যাওয়া। তো যাই হোক, পরে যদিও যায় না। জিতদের ব্যাপারটাও আমি বলছি। আর এর আগে আমি বলছি যে জিত অ্যাকচুয়ালি পাঠিয়েছি। এর আগে আমি একদিন হিন্দু কবরস্থানের ব্যাপারে তোমাদেরকে বলেছি। যারা জানো না তাদের ক্ষেত্রে আমি আবার রিপিট করছি, কারণ অনেকেই জয়েন হয়েছে নতুন। যে হিন্দু কবরস্থান বললে কেমন লাগে না? অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে যারা বাচ্চা যারা ৫ বছরের নিচে হয় ওদেরকে কিন্তু কবরস্থ করা হয়। জেনারেলি শ্মশানে করে। কিন্তু অনেক ক্ষেত্রে জানো তো শ্মশানে করে না, এদের জন্য একটা পার্টিকুলার কবরস্থানই বানানো হয়। হিন্দু কবরস্থান নামে। তো জিতের ঘটনাটা ওই কেন্দ্রিকই, হ্যাঁ? জিত তোমার তখন এইচএস কমপ্লিট করে ও টিডিসি তে উঠেছে, অ্যান্ড ওর ৩ জন ফ্রেন্ড, যার নাম ওর নাম জিত, পিন্টু অ্যান্ড নীল। এরা হলো ৩ জনই মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট, অ্যান্ড মানে পাড়া প্রতিবেশী বলতে পারো, প্লাস একই কলেজে অ্যান্ড একই স্ট্রিম নেওয়া। ওদের টিউশন গুলিও একই, মানে ম্যাথস স্যারও এক, তোমার কেমিস্ট্রি স্যারও এক। তো ওরা না ম্যাথস তখন মানে যখন টিটিসি তে উঠলো, একজন ম্যাথস স্যারের কাছে নতুন যাওয়া শুরু করলো, যে সে খুব নামি আরকি। তো গেছে। তো ওইখানে না সব অন্য স্টুডেন্টদের মুখে শুনেছি যে স্যারের বাড়িটা না মানে শহরের এক প্রান্তে, একদম এক কোণায়। তুমি বলতে পারো একটু আউটস্কার্টস এ। তো বলছে ওইখানে না মানে হিন্দুদের মানে কবরস্থান আছে। তো জেনারেলি আমরা এই জিনিসটাই জানি যে শ্মশানে বাচ্চাদের, ছোট বাচ্চাদের কবরস্থ করা হয়। বাট পার্টিকুলারলি হিন্দু কবরস্থান ওদের মনে না একটু কিউরিওসিটি জাগলো। তখন জিৎ বলল যে আমি পিন্টু মানে বলছি যে চল একদিন আমরা তো ৩ জন একই পাড়ার থেকে যাই, সাইকেল করেই যাই। যে চল একদিন আমরা কবরস্থানে গিয়ে দেখি ব্যাপারটা কি, বাচ্চাদের কি সত্যি বিউটি করা হয়, মানে হিন্দু কবরস্থান ব্যাপারটা কি। তো তখন নীল বলল কি ব্যাপার, ওটাই হবে আর কি হবে। হ্যাঁ, তো নীল বলছে যে তোরা গেলে যা, আমি যাব না। তো পিন্টু এর মধ্যে বলছে হ্যাঁ জানা আছে, তুই তো কত ভয় পাস। তখন নীল একটা কথা খুব ভালো বললো, যেটা আমি সবসময় বলি। বলছে হ্যাঁ আমি ভয় পাই, সেটা মানতে আমার কোনো লজ্জা নেই, কারণ ভয় পাই, হ্যাঁ। আর আমি সেটা একসেপ্ট করি, আমি যাব না। তো তথাপিও পিন্টু আর ইয়ে বলছে, মানে জিৎ বলছে আমরাই ওকে জোর করি যে চল কিচ্ছু হবে না, তুই চল আমাদের সঙ্গে সঙ্গ দিবি। বলছে না, তোদের সঙ্গে সব মানে নীল বলছে যে আমি সব সঙ্গ দিতে রাজি, আমি কবরস্থানে তোমাদের সঙ্গ দিতে পারবো না। তো যাই হোক, তো বলছে ঠিক আছে।
তো নীল ওরা একদিন কি করলো, ওদের ম্যাথস টিউশনটা মানে এর আগের ব্যাচে মেয়েরা করে, ওদের ব্যাচটা শুরু হতে হতে 6:30 থেকে ছিল। আর দিনটা ছিল শীতের দিন, আর শীতের দিনে তো যেন চুপ করে সন্ধ্যাই হয়ে যায়। তো 6:30, 6:30 ওরকমই। তো ওরা প্ল্যান করলো যে বেশি রাত্রে হয়তো যদি না যেতে দেয়, আমরা একটু বিকেল বিকেল দিকে যাব, গিয়ে কবরস্থানটা দেখবো, দেখে তারপর স্যারের বাড়িতে ঢুকে যাবো। ঠিক আছে। তো নীল বলছে আমি যাব না, তোরা দুজন যা, আমি পরে স্যারের বাড়িতে আমি আমার সময় মতো চলে যাব। তো ওরা একটু আগে বেরিয়ে সাইকেল করে গেছে, গিয়ে কবরস্থানের দিকে গেছে। নীল যায়নি, অ্যাজ ইউজুয়াল নীলের সময় মতো ম্যাথস টিউশনে এসে হাজির। তো ওই সময় ওরা আসেনি। আসার পর মানে একটু পর যখন স্যারও তখনও ঢোকেনি আর কি, ওই মেয়েদের ব্যাচটা হচ্ছেই। তো স্যারের গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছে, তখন দেখে কি মানে হাঁপিয়ে হাঁপিয়ে ওরা দুটো আসছে। আসার পর মানে নীল দেখছে যে জিৎ বলছে যে ও দেখে আমাদেরকে জিজ্ঞেস করে কি রে পিন্টুর কি অবস্থা, পিন্টু দেখে একদম পুরো মানে অর্ধেক হয়ে গেছে, ওর কি হয়েছে? হ্যাঁ, তো বলছে জানি না কি হয়েছে, ওখানে গিয়ে তো ওর বলে মাথা ব্যথা, তারপর হঠাৎ বমি করা শুরু করলো পিন্টু। হ্যাঁ, তো জিৎ বলল যে আমরা যখন গেলাম দিদি, আমাদের এক্সপিরিয়েন্স এরকম ছিল যে আমি আর নীল তো যায়নি, আমি আর পিন্টু গেছি সাইকেলটা ইয়ে করে। তখন মানে দেখলাম যে কয়েকজন মানুষ গেছে, মানে হয়তো দুপুরবেলা কোনো বাচ্চাকে কবরস্থ করা হয়েছে, যাই হোক। তো বেশি বড় জায়গা না, হ্যাঁ, কিন্তু ওখানে গাছগাছালি আছে, সুন্দর ফুলের গাছ হয়তো লাগিয়ে রেখেছে, মানে লাগানো, মানে রক্ষণাবেক্ষণ বেশ ভালোই হয়। অ্যান্ড আমরা গেছি, কিউরিসিটিতেই গেছি, কিন্তু ওরকম না বোঝার উপায় নেই যে কোথায় কোথায় মানে কবরস্থ করা আছে, জাস্ট সদ্য যেটা মানে যারা করে গেছে ওটা বোঝা যাচ্ছে আর কি। তো হঠাৎ আমরা যখন মানে ওই কবরস্থানের ভিতরে ঢুকলাম, এন্ড উইদিন ধরো 1-2 মিনিট পর পিন্টু বলে যে ওর মাথা প্রচন্ড ব্যথা। বললাম শীতকাল, তো জিৎ বললো যে আমি ভেবেছি হয়তো মাথার মধ্যে অনেকে মা ঠাকুমারা বলে না ওষ পড়লে মাথা ব্যথা শুরু হয়, তো পিন্টুকে বলি যে হয়তো তোর মাথায় ওষ পড়ছে, ওটার জন্য ব্যথা শুরু হয়েছে। তো ওই লোকগুলি আমি মানে বললামই তো, ওরা দেখেছে আর কি, ওরা বেরিয়ে গেছে, ওরা দুজনই ছিল, তো ওরা মানে বেশি সন্ধ্যা করবে না, চলে আসবে আর কি। তো ইন দ্যাট টাইম ওর না পিন্টু উটকি আসা শুরু করলো, এন্ড আসার সঙ্গে সঙ্গে না এরকম করে মুখ চাপতে চাপতে ওখানে মানে একটু পড়েই গেল বমি। এন্ড জিৎ বলছে যে এই মানুষ দেখলে কি বলবে, এটা একটা পবিত্র জায়গা, হ্যাঁ, চল 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 বলে ওকে টানতে টানতে বাইরে বাইরে গেটে আসার পরে ও হড়হড় করে বমি, মানে দুপুরে যা খেয়েছে সব বমি হয়ে গেছে। তো আর ওটা নিয়ে মানে বমি হওয়ার পর জানোই তো একটু শারীরিক অবস্থা কেমন থাকে। তো তখন নীল বললো যে কিরে তুই পিন্টু গেছিস তো, হ্যাঁ, খুব সাহস দেখিয়ে, আসলে ভয় তুইও পেতি। তো পিন্টু বলছে না না, ভয় পাওয়ার জন্য না, শারীরিক অসুস্থতা তো যে কেউ হতে পারে। তো জিৎ বলছে, তখন আমি জিজ্ঞেস করলাম দি ওকে যে তুই কি রে ক্লাস করতে পারবি? তো পিন্টু বলছে হ্যাঁ করতে পারবো, জেনারেলি মানে ম্যাথস ক্লাসটা ওরা মিস করতে চায় না, কারণ বুঝতেই তো পারছো একদম পুরো ক্রুশিয়াল একটা সময়। তো ঠিক আছে, ক্লাস বাগেরা করার পর ওরা চলে এসছে, এন্ড পরের দিন তো ডেফিনেটলি কলেজ যাবে, ইয়ে করবে। তো পরের দিন কি হয়েছে, জিৎ গেছে, নীল গেছে। আচ্ছা, জিতের ওই দিন রাত্রে জিতের সঙ্গে একটা ইনসিডেন্ট হলো, মানে যেদিন ওরা কবরস্থানে গেছিল টিউশন বাগেরা করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পরে জিৎ শুয়েছে, তো শোয়ার পর ও অদ্ভুত একটা স্বপ্ন দেখেছে যে ও সেই কবরস্থানে গেছে, এবং কবরস্থানে যাওয়ার পর না ও কবরস্থানটা দেখছে, এন্ড ও না বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, একদম বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না, কি করবে কি করবে। আর মানে হয় না স্বপ্নের মধ্যেও দেখবে যখন আমরা কিছু মানে এরকম মানে রেস্টলেস হয়ে যাই, মানে প্র্যাকটিক্যালি অলসো আমাদের ফিজিক্যাল ফিচার্স এ কিছু একটা বদলাও আসে। ধরফর করে উঠেছে, উঠে তারপর মনে মনে ভাবলো যে যেহেতু কবরস্থানে গেছে, এন্ড অলসো সবসময় আমাদের মাথার মধ্যে এটাই থাকে যে ভূত এন্ড অল, শ্মশানের পাশেই, মানে ভিতরে নয় পাশে আত্মা বাগেরাকে দেখা গেছে, বা কবরস্থানে এরকম ভূতিয়া, এন্ড অলরেডি গিয়েছে। এটা সবসময় সবাই বলে যে মাথায় যেটা চলতে থাকে সেটাই স্বপ্নের মাধ্যমে ধরা পড়ে। তো এটাও জিৎ ভেবেছে, ঠিক আছে। তো পরের দিন কলেজ গেছে, কলেজ গিয়ে দেখে পিন্টু আসেনি। তো জিৎ আর নীল, তো আমি বললাম ওরা তো 3টা গ্রুপ ছিল, 3টা নিয়ে একটা গ্রুপ ছিল, তো বলছে যে কি হলো বা, তো বলছে চল ইয়ে ওদের বাড়িতে খবর নিয়ে আসবো। তো ঠিক আছে, আহ আসছি, আসার পর ওদের বাড়িতে মানে কলেজ থেকে আসার পর পিন্টুদের বাড়িতে গেছে, দেখে কেউ নেই। হ্যাঁ, তো পাশের বাড়ির মানে ওদের ভাড়াটিয়া একজন আছে, ওনাকে জিজ্ঞেস করলো, বলে আরে কালকে রাত তোমাদের টিউশন থেকে আসার পর পিন্টুর অবস্থা খুব খারাপ, রাত্রে বেলা তো জমে মানুষের টানাটানি, আজকে সকালে ওকে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছে। তো বলছে কোন নার্সিং হোমে, তাহলে তো দেখতে যেতে হয়, যেহেতু এত ভালো ফ্রেন্ড। তো
ওরা কলেজ থেকে এসে সেদিন ওদের কেমিস্ট্রি টিউশন ছিল, তো ওর মাকে বলেছে মা এরকম এরকম পিন্টুর শরীর খারাপ, যেতে ওদের হসপিটালে দেখতে তো যেতে হবে। তো মা বলছে যে ঠিক আছে এখন কি যেতে দেবে, এখন তো বিকেল হয়ে গেছে, সবসময় তো ভিজিটার্স এলাও করে না, তো সকালবেলা তো মানে তুই আগে জিজ্ঞেস করে নে কটার সময়, মানে জেনে শুনে যাওয়াটা ভালো না, আবার যাবি ফিরে আসবি। বলছে ঠিক আছে টিউশন থেকে ফেরার সময় জিজ্ঞেস করে যাব, পার্টিকুলারলি জিজ্ঞেস করে আসবো যে ভিজিটিং আওয়ার্স কয়টা থেকে কয়টা এন্ড অল। তো ঠিক আছে ওরা কেমিস্ট্রি টিউশন করে, ওরা কিন্তু আর এগুলি কিছুই ভাবেনি। আসার পর পথে তখন দেখে যে পিন্টুর মা আর কি ঘরে ছিল, তো তখন আন্টি মানে পিন্টুর মাকে জিজ্ঞেস করলো যে আন্টি কি হয়েছে গো পিন্টুর, ওর বলে খুব শরীর খারাপ। তখন না বলছে যে বলিস না বাবা এই অবস্থা। তো বলছে ওর কোন নার্সিং হোমে, মানে ভাড়াটিয়া বললো এই নার্সিং হোমে, তো মানে রুম নাম্বার কত, ভিজিটিং আওয়ার্স কটার থেকে কটা। তো বলছি তোদেরকে দেখতে দেবে, ওকে তো পুরোপুরি একদম ইয়েতে রেখেছে, আর যদি বেশি আজকে অবনতি হয় তাহলে আইসিইউ তে নিয়ে চলে যাবে। জানি না রে ছেলেটার হঠাৎ কি হয়েছে, মানে মেয়ে লোকটা না মানে লিটারেলি কাদাই শুরু করেছে। তো জিৎ বলছে দেখে খারাপও লাগছিল, মোরওভার আমাদের এত ভালো বন্ধু। তো ঠিক আছে, তো ওরা দুজন ডিসাইড করলো আগে ওর পিন্টুকে দেখতে যাবে এন্ড আফটার দ্যাট ওরা কলেজ যাবে। তো ওরা এসছে, আসার পর সেদিন রাত্রেও জিৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। এন্ড জাস্ট শোনো, জিৎ দেখেছে কি ওর খেয়ে দিয়ে ঘুমিয়েছে, দেখেছে কি আবার সে কবরস্থানে আছে। এন্ড কবরস্থানে ও যেমন আবার সেই রাস্তা তো খুঁজেই পাচ্ছে না বের হওয়ার, হঠাৎ দেখছে যে অনেকগুলি বাচ্চার না খিলখিলা আওয়াজ, এক মানে হয়তো একটা গ্রুপ হাসির আওয়াজ করছে, একটা গ্রুপ কান্নার আওয়াজ করছে, মানে কান্না হাসি মিক্স হয়ে যেমন একটা অদ্ভুত একটা তোমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ও মানে এন্ড ও দেখছে যে কবরস্থানে যে একটা বাউন্ডারি ওয়াল আছে, ওই বাউন্ডারি ওয়ালের মধ্যে না অনেকগুলি পারছাই। এন্ড বুঝতে পারছে যে এখান থেকে কান্না এন্ড হাসির জিনিসটা আসছে। আর দেখি না প্রচন্ড জোরে চিৎকার করে চোখ খুলেছে, চোখ খুলে ও কি দেখে বলতো, ও নিজের খাটে নেই। ও কিভাবে দরজা খুলেছে, ও পুরো উঠান ক্রস করে মেইন গেটের এদিকে এসে চিৎকার করে, মানে দেখি ও এখানে আবিষ্কার করেছে। এন্ড ওর চিৎকার শুনে তো মা বাবা দৌড়ে এসছে, এসে বলছে যে কি হয়েছে তোর, তুই এখানে কি করছিস, রাত্রেবেলা ঘুমানোর সময় কোথায় যাচ্ছিস, আর চিৎকারই বা করলি কেন। তখন তো ও থরথর করে কাঁপা। তখন ওর বাবা ওকে পুরো জড়িয়ে ধরেছে, মানে ছেলে পারলে সেন্সলেস হয়ে যায়। বলে জিৎ বলছে যে আমার না ওই সময় কোনো ইয়ে নেই, আমার না হাত পা এরকম করে কাঁপছে, মানে মনে হচ্ছে কি আমি এই গেলাম। তো বাবা আমাকে ধরে নিয়েছে, ধরার পর আমাকে তো নিয়ে গিয়ে জল টল খাইয়ে যখন একটু সুস্থ হলো তো এন্টায়ার থিং বললাম। তো তখন মা বলছে তুই কবরস্থানে কেন স্বপ্ন দেখছিস। তখন জিৎ বলল যে আমি সব মাকে খুলে বললাম। মা তো প্রচন্ড বকা দিল তখনই, যে তোরা না বলে কেন গেছিস। তারপর বলছে তোরা তো এসে চান ঠানও করিসনি। বলছে না আমরা তো চান ঠান করিনি। হ্যাঁ, তারপর বলছে তখন জিতের বাবা বলছে যে ইমিডিয়েট কালকে সকালে ছেলেকে নিয়ে যেতে হবে। তো বলছে যে নীলও গেছিল নাকি, তো জিৎ বললে যে না নীল যায়নি। হ্যাঁ, তো ওর মা বলছে ওর জন্য নীল ঠিক আছে, হ্যাঁ দেখবি সকালবেলা ফোন করে নীল ঠিকই আছে, তোরা দুটা গেছিস, একটা তো নার্সিং হোমে গেছে, এখন তোর এই অবস্থা। মানে উনি প্রচন্ড বকা। তখন পিন্টুর জিতের মা বলছে পিন্টুর মাকে অ্যাটলিস্ট এই কথাটা কানে দিতে হবে, কি ঠিক আছে ছেলেটারও যদি হাওয়া লেগে থাকে, হ্যাঁ আমার ছেলের তো এই অবস্থা। তখন ওর বাবা বলছে দাঁড়াও আগে সকালবেলা ঠাকুর বাড়িতে গিয়ে ওকে দেখিয়ে নি, একটু ঝাড়িয়ে নি। মানে ছোটবেলার থেকে জিৎ ওই ঠাকুর বাড়িতেই, মানে কিছু হলে নজর বগেরা লাগলে ও ঠাকুমা নাকি নিয়ে যেত, তো ওই ঠাকুর বাড়িতেই ও যায়। তো সকাল হওয়ার পর ও যখন ঠাকুর বাড়িতে গেল, যাওয়ার পর ছাড়িয়ে দিয়ে উনি গুনে বললেন যে হ্যাঁ হাওয়া লেগেছে। আহ হয়তো জিতের রাশিটা স্ট্রং বলে এতটা হার্ম করতে পারেনি, কিন্তু পিন্টুর ঢোকা মাত্রই ওর উপর কিন্তু হাবি হয়ে উঠেছে। তো তখন ঠাকুরমশাই বললেন যে দুটো বাচ্চা তো জিতকে যা দেওয়ার তো দিয়ে দিয়েছে, পিন্টুর জন্য পার্টিকুলারলি একটা জিনিস দিয়ে দেয়, কিছু আর কি জিনিস দেয় আর কি ওই তাবিজ জাতীয়। তো বলছে এটা ধারণ করতে বলো, ওর মাকে বলো ধারণ করতে, যদি আর কি হাওয়া লেগে থাকে তাহলে এটা ধারণ করলেও ঠিক হয়ে যাবে, আর যদি হাওয়া না লাগার জন্য হয় তাহলে তো ও তো নার্সিং হোমেই আছে, তো ডক্টররা তো মানে চেক আপ করে ট্রিটমেন্ট করেই দেবে। কিন্তু উনি বারবার বলছে যে মনে হচ্ছে জিতের যেরকম এরকম অবস্থা যদি হয়েছে, মনে হচ্ছে ওর রাশিটা খুব হালকা, ওকে পট করে কাবু করে নেয়, কারণ ওই স্টার্টিং এ ওর মাথা ব্যথাটা। তো যাই হোক সেদিন তো জিত ওরা গেলই, জিতের মা বাবাও গেছে এবং ওর মাকে, পিন্টুর মাকে সব খুলে বলে। তো বলছে আমি তো জানতামই না এইসব ব্যাপার। বলছে না জিতের সঙ্গে এই অবস্থা হওয়াতে ও আমাদেরকে খুলে বলে, তাই আমরা জানতে পারি। তো পিন্টুকে ওই জিনিসটা ধারণ করার 3 দিন পর কিন্তু অনেকটা স্টেবল হয়ে গেছিল, এবং 3 দিন পর কিন্তু ওকে নার্সিং হোম থেকে ছুটিও দিয়ে দেওয়া হয়। তো
তো মানে অনেক সময় অতি মানে কিউরিসিটি বা অতি জানার ইচ্ছা বা জিজ্ঞাসুটাও না আমাদের জন্য কিন্তু কোথাও না কোথাও হার্ম করে। সো ইটস বেটার কি এসব থেকে দূর থাকা ভালো এবং নিজের কিউরিসিটিটাকে এইসব ক্ষেত্রে অতি অলৌকিক জিনিসের প্রতি কিউরিসিটিটাকে না দমিয়ে রাখাটাই বেটার। তো কেমন লাগলো আজকের ঘটনা? থ্যাংক ইউ সো মাচ জিৎ। এমন একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যদি আরো ঘটনা থাকে প্লিজ পাঠিয়ে দিও আমাদের নাম্বারে। যারা সাবস্ক্রাইব করেনি ওয়ান্স এগেইন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, হ্যাঁ? তো চলো নেক্সট ঘটনা কিন্তু শ্রাবণী মুখার্জি চলে যাব। তো মাসিমণি নাসিক থেকে পাঠায়, তোমরা জানো অনেকেই চেনো মাসিমণিকে। তো মাসিমণি এবার শেয়ার করেছে ওনার ছেলে, বড় ছেলের বন্ধুর সঙ্গে। অ্যান্ড জাস্ট আজকেই কথা হলো, মাসিমণি বলেছিল দেখা করতে, তো দেখা করার পরে ওনাকে নাকি বলেছে যে তুমি ঠাকুর বাড়ি যাও, একটু ঠাকুর মন্দির বাগেরা দর্শন করো। ছেলেটার সঙ্গে কি হচ্ছে শোনো। ছেলেটার বাবা নেই, মা আছে এবং ছেলেটা না ওর তায়াজির মেয়ের বাড়িতে থেকে চাকরি করে। চাকরিও করে মানে অত বড় মানে খুব হাই-ফাই সেলারি না। কিন্তু তায়াজির মেয়ে জানো তো, যেহেতু মানে ওদের বাড়িতে থেকে কাজ মানে থেকে ইয়ে করে তো মানে চাকরি করে, ওটার জন্য আফটার চাকরি ছেলেটা মানে ইনফ্যাক্ট রান্নাও করে, সবকিছু করে। মানে মাসিমণি বললে যে ডোমেস্টিক হেল্পাররা যেরকম করে না, মানে ওরা হেল্পার রাখেনি আরকি। যেহেতু ওর ভাই আছে, ভাইকে দিয়ে পুষিয়ে নেয়। কেমন দেখ? তো সত্যি শুনে তো কেমন লাগে। আর ওনার সঙ্গে কি হয়েছে, আমি না এখানে ছদ্মনাম ইউজ করছি, আনিশ। মাসিমণির বড় ছেলের ফ্রেন্ডের নাম আনিশ, যার সঙ্গে পার্টিকুলারলি ঘটনাটা হয়েছে। আনিশের নিজের দিদি ছিল এবং দিদির জামাইবাবু বেশ ভালো স্ট্যাবল। তো একদিন কি হয়েছে, দিদি মাইকা এসছে এবং আনিশের জামাইবাবুর সঙ্গে কিছু মানে কথা ছিল বলে ও জামাইবাবুর কাছে গেছে। এবং জানো তো ওর চোখের সামনে মানে জামাইবাবু না হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে এবং জানোই তো এটা হলে তো সময়ও দেওয়া যায় না। আনিশ জলদি ওকে মানে ওনাকে নার্সিং হোমে নেওয়ার চেষ্টা করছিল। ইনফ্যাক্ট নিয়েও গেছে কিন্তু নেওয়ার আগেই মানে রাস্তায় ইয়ে হয়ে গেছে আরকি, উনি নেই আরকি। তো যাই হোক, এরপর থেকে আনিশের সঙ্গে কিন্তু মানে ওর না বিহেভিয়ারে কি এরকম চেঞ্জ আসতে থাকে। ও যেমন শ্রাবণী মাসিমণির বড় ছেলেকে বলে যে ওর না মানে খালি বলে সুইসাইড করতে খুব ইচ্ছে করে। মানে খুব ইচ্ছে করে সুইসাইড করে নিতে। অনেক সময় হয় না ছাদের উপর গেলে মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দেব। নিজেকে আবার কন্ট্রোল করে নিয়ে আসে। আ পাখা দেখলে মনে হয় ঝুলে পড়ি। মানে ও এতটা মানে আর কি বলবো ডিটেরিয়রেট করছে না ওর হালাত। আ মাসিমণি বলছে জানিস তো ও কি সুন্দর, ওর চেহারা সুন্দর ছিল। এই যে এসছে না পুরো শুকিয়ে গেছে, পুরো চোখের নিচে কালো কালির মতো পড়ে আছে। কেমন লাগছে রে, একদম পুরো আমার ছেলের বয়সী। তো এসব শুনে আমি আমার ছেলেকে বলি যে তুই ওকে বলিস আমার কাছে আসতে। তো এসেছিল, আসার পর ওরকম করে তো ডাইরেক্ট বলে না। বলা যায় না। তো বলেছে তুই একটু ঠাকুরবাড়ি যা তো বাবা। এই সময় এমনি তুই তোদের যে পরিবারের উপর একের উপর এক ইয়ে যাচ্ছে, বিপদ আপদ যাচ্ছে, তুই ঠাকুরবাড়ি যা। তো আমাকে বলল মাসিমণি বলেছে তো যাবে। তো মাসিমণি বলছে কি জানিস তো ওর জিজাজির আত্মা ওকে অ্যাট্রাক্ট করছে। মানে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করছে। যেহেতু মৃত্যুর সময় মানে যখন প্রাণটা যায় ওই কিন্তু আনিশি ওর সঙ্গে ছিল, উনার সঙ্গে ছিল। তো হোপ সো আনিশ এই বিপদ থেকে মুক্ত হয়ে যাবে, কারণ মায়ের ছেলে, বাবাও নেই। ভগবান আছেন, ভগবান ডেফিনিটলি অনিশের সঙ্গে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ মাসিমণি এভাবে ঘটনা শেয়ার করার জন্য। আজকে কিন্তু মাসিমণি আরেকটা ঘটনা, খুব পিকুলিয়ার একটা ঘটনা, গুজরাটের ঘটনা শেয়ার করেছে। তো ওটা ডেফিনিটলি কোনো একটা এপিসোডে আবার নিয়ে আসবো। তো বন্ধুগণ, আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এখানেই আজকে শেষ করব এপিসোডটা। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।